আচ্ছা, তাহলে আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম ফর সালফার দিয়ে শুরু করা যাক। তাহলে আজকে হচ্ছে ফেজ ডায়াগ্রাম এইটা এইটা দিয়ে আজকে শুরু করব। আচ্ছা, তাহলে কি বলছি যে সালফারের ক্ষেত্রে যেটা দেখা যায় যে মানে যদি তুমি সালফারকে মানে নর্মালি সালফারের ক্ষেত্রে মানে চারটে স্টেবল ফেজেস দেখা যায়। তাহলে কি কি সেটা যে দেয়ার আর 4 stable phases ফর সালফার, যেমন কি যেমন হচ্ছে রম্বিক সালফার, রম্বিক স্পেলিংটা ভুল হলো, রম্বিক সালফার, এটাকে ক্যাপিটাল আর দিয়ে লেখে নর্মালি। তারপরে হচ্ছে ধরো মনোক্লিনিক সালফার, এটাকে ক্যাপিটাল এম দিয়ে লেখে। তারপরে হচ্ছে লিকুইড সালফার অ্যান্ড ভেপার সালফার। এরকম চারটে স্টেবল ফেজেস দেখা যায়। তাহলে চারটে ফেজ যদি দেখা যায় তাহলে এর ফেজ ডায়াগ্রামটা আঁকার আগে আমাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে? চারটে ফেজ যদি দেখা যায় তার মানে আমি কি ফেজ ডায়াগ্রাম আর নর্মালি কি থাকে, টু ফেজ ইকুইলিব্রিয়াম থাকে আর থ্রি ফেজ ইকুইলিব্রিয়াম, মানে থ্রি ফেজ একসাথে ইকুইলিব্রিয়েট করছে এরকম একটা পয়েন্ট থাকে যেটাকে আমরা ট্রিপল পয়েন্ট বলেছি, আর টু ফেজ ইকুইলিব্রিয়াম লাইনগুলো থাকে। আর কোন রিজিয়ানে কোন পিওর ফেজটা স্টেবল হবে সেই ব্যাপারগুলো বুঝতে পারি। তাহলে এবার এখন যদি এখানে যদি চারটে ফেজ থাকে তাহলে টু ফেজ ইকুইলিব্রিয়াম লাইন কটা হবে? চারটের মধ্যে থেকে দুটো দুটো করে নিতে হবে। তার মানে বেসিক্যালি আমরা এটা বার করতে পারি 4C2 করে। 4C2 যদি করি তাহলে এখান থেকে বুঝতে পারবো যে কতগুলো টু ফেজ লাইন, টু ফেজ ইকুইলিব্রিয়াম লাইন থাকবে। আর যদি থ্রি ফেজ ইকুইলিব্রিয়াম লাইন বার করতে হয় তাহলে কটা থাকবে চারটের মধ্যে থেকে? কারণ তিনটের বেশি ফেজ কখনোই ইকুইলিব্রিয়েট করতে পারে না ফর এ পিওর সাবস্টেন্স, সেটা আমরা অলরেডি মানে গিবস ফেজ রুল থেকে প্রমাণ করে এসেছি। তাহলে তিনটে ফেজ যদি ইকুইলিব্রিয়েট করতে হয় তাহলে চারটের মধ্যে থেকে তিনটে ফেজ ইকুইলিব্রিয়েট করবে এরকম কটা কম্বিনেশন বার করতে পারি? 4C3। তাহলে টু ফেজ two phases two phases ইকুইলিব্রিয়াম লাইন কটা হবে? সেটা কটা হবে? 4C2। 4C2 মানে বেসিক্যালি তোমার হচ্ছে গিয়ে তোমার কি হবে যে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 × 4 - 2 ফ্যাক্টোরিয়াল, মানে বেসিক্যালি তোমার হচ্ছে গিয়ে 4 × 3/2 হয়ে যাবে। তার মানে মানে 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 × 3 × 2 × 1/2 × 4 - 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে 2 কেটে গেল, তার মানে বেসিক্যালি 4 × 3/2 থেকে গেল এফেক্টিভলি, যেটা মানে হচ্ছে ছটা। ছটা হচ্ছে টু ফেজ ইকুইলিব্রিয়াম লাইন পাওয়া যাবে। আর থ্রি ফেজ ইকুইলিব্রিয়াম লাইন কটা পাওয়া যাবে? থ্রি ফেজেস আর ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম এরকম কটা পাওয়া যাবে? 4C3টা পাওয়া যাবে, এই কম্বিনেশনে পাওয়া যাবে। 4C3 মানে কটা হবে? এসেছে 4C3 মানে কটা হবে? 4C3 মানে বেসিক্যালি যদি এটা করো কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল/3 × 4 - 3 ফ্যাক্টোরিয়াল, মানে বেসিক্যালি চারটে হবে। চারটে পাওয়া যাবে। তার মানে 4 ট্রিপল পয়েন্ট, এটাকেই বলা হয় ট্রিপল পয়েন্ট। তার মানে 4 ট্রিপল পয়েন্ট পাওয়া যাবে। আর ছটা হচ্ছে টু ফেজ ইকুইলিব্রিয়াম লাইন পাওয়া যাবে এরকম। আচ্ছা, তাহলে সেটা তাহলে এই ছটা যে টু ফেজ ইকুইলিব্রিয়াম লাইন এগুলো কি কি হবে? তাহলে ঠিক আছে, তাহলে প্রথমে আর কি এটা আঁকা যাক। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে একটা লিখে নিতে পারি যে টু ফেজ ইকুইলিব্রিয়াম লাইন কি কি হবে? টু ফেজেস আর ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম এরকম কি কি হবে?
প্রথমত রম্বিক দিয়ে যদি শুরু করি, তাহলে এখানে যেটা হতে পারে, রম্বিকের সাথে মনোক্লিনিকের একটা হবে। আচ্ছা, তারপরে তোমার রম্বিকের সাথে লিকুইডের একটা হবে, তারপরে রম্বিকের সাথে ভেপারের একটা হবে, তারপরে তোমার হচ্ছে মনোক্লিনিকের সাথে লিকুইডের একটা হবে, মনোক্লিনিকের সাথে ভেপারের একটা হবে, আর ফাইনালি লিকুইডের সাথে ভেপারের একটা হবে। এই ছটা হচ্ছে টু ফেজ ইকুইলিব্রিয়াম লাইন থাকবে। আর আর ফোর ফেজ ইকুইলিব্রিয়াম লাইন, এই থ্রি ফেজ ইকুইলিব্রিয়াম লাইন কিভাবে থাকবে সেটা ছবিটা আঁকলেই বুঝতে পারবো কিরকম ভাবে থাকবে। তাহলে ছবিটা আঁকা যাক। আচ্ছা, তাহলে ছবিটা যখন আঁকবো, তাহলে সালফার হচ্ছে বেসিক্যালি আমার নর্মাল লিকুইড, আমার ওটা কোনো অসুবিধা নেই। তাহলে সলিড লিকুইড যে আমার হচ্ছে যে ইকুইলিব্রিয়াম, যে আর কি ইকুইলিব্রিয়াম লাইনটা, সেটা পজিটিভ স্লোপ দিয়েই আসবে, সেটা পজিটিভ স্লোপেই আসবে। তাহলে নর্মালি এইটা, তাহলে এই দিকে হচ্ছে প্রেশার আর এইদিকে আমি প্লট করছি টেম্পারেচার, এইটা। তাহলে এটা হচ্ছে প্রথমত নর্মাল লিকুইডের মতোই আসবে। তার মানে এটা হচ্ছে একটা, প্রথমে এরকম একটা পজিটিভ স্লোপ হলো, তারপরে এরকম একটা এই স্লোপ, তারপর লিকুইড ভেপারের স্লোপটা যেমন হয় সেরকম হবে। তার মানে এইটা হচ্ছে সলিড ভেপার, কোনো সন্দেহ নেই। এইটা হচ্ছে লিকুইড ভেপার, কোনো সন্দেহ নেই। এবার এইটা সালফারটা নর্মালি রম্বিক সালফারেই থাকে। তার মানে এইটা হচ্ছে বেসিক্যালি রম্বিক সালফারের সাথে লিকুইডের ইকুইলিব্রিয়েশন লাইন আর কি, ইকুইলিব্রিয়াম লাইন রম্বিকের সাথে লিকুইড সালফারের। আচ্ছা, এবার যদি সালফারকে খুব ধীরে ধীরে হিট করায়, মানে নর্মালি এই তিনটে ফেজই দেখা যায়, কিন্তু মানে যদি তুমি সালফারকে খুব তাড়াতাড়ি হিট করো তাহলে এই তিনটে ফেজই দেখবে, রম্বিক থেকে লিকুইড হবে, লিকুইড থেকে ভেপার হবে। আর যদি খুব ধীরে ধীরে সালফারকে হিট করা হয় তাহলে দেখা যায় যে এই রম্বিক আর লিকুইডের মাঝেও আর একটা সলিড ফর্মে যায়, যেটা হচ্ছে মনোক্লিনিক সালফার যেটাকে বলে। সেইটা যদি সেইটার ফেজ ডায়াগ্রামটা আঁকতে হলে সেইটা হচ্ছে কিছুটা এরকম ভাবে থাকে, মানে রম্বিক থেকে বেসিক্যালি লিকুইডে যাওয়ার আগে মাঝখানে মনোক্লিনিক হয়। তো তার মানে কি, তার মানে আমরা কি জানি, এই জায়গাটা হচ্ছে আমাদের বেসিক্যালি রম্বিক সালফারের রিজিয়ান, এই জায়গাটা আছে। এইবার টেম্পারেচার বাড়ানো হচ্ছে মানে ও আস্তে আস্তে লিকুইডের দিকে যাচ্ছে করে, এইখানটা লিকুইডের রিজিয়ান, এইভাবে আমরা জানি করে। ফাইনালি এই জায়গাটা ভেপারের রিজিয়ান, ভেপার সালফারের রিজিয়ান। তাহলে এই রম্বিক থেকে লিকুইডে যাওয়ার মধ্যে একটা ফেজ তৈরি হয়, ফেজটা এরকম ভাবে এক্সিস্ট করে, এই 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 এইভাবে ফেজটা এক্সিস্ট করে। এর এই মাঝখানের যে জায়গাটা, এইটা পুরোটাই মনোক্লিনিক। এর মাঝখানে এই যেটাকে বলা হয়, এটা মেটাস্টেবল ফেজ মতো একটা জায়গা তৈরি হয়, এই জায়গাটা, এই জায়গাটা পুরোটা, এই জায়গাটা পুরোটাই হচ্ছে মনোক্লিনিকের জায়গা, এই জায়গাটা। তার মানে এই যে আমি এই জায়গাটা যেটা দেখালাম, এটা হচ্ছে পুরোটাই মনোক্লিনিক সালফার, এবং এই জায়গাটা পুরোটাই মনোক্লিনিক সালফার। যেখানে এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি মানে এই লাইনটা হচ্ছে রম্বিকের সাথে মনোক্লিনিক ইকুইলিব্রিয়েট করছে, আর এই লাইনটাই হচ্ছে মনোক্লিনিকের সাথে লিকুইড ইকুইলিব্রিয়েট করছে, আর এই লাইনটাই হচ্ছে মনোক্লিনিকের সাথে ভেপার ইকুইলিব্রিয়েট করছে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এরকমভাবে ছটা টু ফেজ ইকুইলিব্রিয়াম লাইন পাওয়া যাচ্ছে। এই পুরো জায়গাটাই হচ্ছে মনোক্লিনিক, এই যে লাল দিয়ে যেটা লিখলাম, এই পুরো জায়গাটা জুড়েই মনোক্লিনিক সালফার আছে। তাহলে এবার এখান থেকে আর কি দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে যে তোমার এই যে এই একটা পয়েন্ট যেখানে তিনটে ফেজ একসাথে ইকুইলিব্রিয়েট করছে, এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট, এইরকমভাবে চারটে পয়েন্ট পাওয়া যাচ্ছে যেখানে তোমার হচ্ছে তিনটে ফেজ একসাথে ইকুইলিব্রিয়েট করছে। এটা হচ্ছে মানে এইখানে যেটা সলিডের সাথে ভেপার যেটা লিখেছে, ওটা অ্যাকচুয়ালি ঠিক সলিড, মানে সলিড লেখা না, কোন সলিড লিখে দিতে হবে, ওটা রম্বিকের সাথে ভেপার, ভেপার অ্যাকচুয়ালি মানে রম্বিকের সাথে ভেপার, ভেপার ছিল এটা, এইটা মনোক্লিনিকের সাথে ভেপার, এটা রম্বিকের সাথে মনোক্লিনিক, এটা রম্বিকের সাথে লিকুইড, এটা লিকুইডের সাথে ভেপার। ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এবার এইখানে যদি আমরা যদি এটা করি, তোমার হচ্ছে গিয়ে মানে এই ট্রিপল পয়েন্টগুলো বুঝতে চাই, তাহলে এখানে ট্রিপল পয়েন্ট কি কি,
4 ট্রিপল পয়েন্টস আছে। কি কি? ধরো আমি যদি বলি যে আমার মানে কিভাবে বলছি, ধরো আমি বলছি যে এইটা হচ্ছে আমার এ, আচ্ছা তারপরে এইটাকে আমি বলছি হচ্ছে বি, এইটাকে আমি বলছি সি, আর এইটা হচ্ছে আমার ডি, এইভাবে। তাহলে এ পয়েন্টটা কি? এ পয়েন্টটা কি? এ পয়েন্ট মানে হচ্ছে বেসিক্যালি কার সাথে কি কি করছে, রম্বিকের সাথে রম্বিক, এই জায়গাটা কি কি আছে, রম্বিক ভেপার আর মনোক্লিনিক, রম্বিক মনোক্লিনিক ভেপার, এইটা হচ্ছে একসাথে ইকুইলিব্রেট করছে, তার মানে রম্বিক মনোক্লিনিক ভেপার এইটা। আচ্ছা তারপরে বি পয়েন্টটা কি? বি পয়েন্টে কি কি আছে তোমার, হচ্ছে বেসিক্যালি বি পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে তোমার রম্বিক লিকুইড ভেপার। বি পয়েন্টে যেটা আছে মানে যদি লাইনগুলো দেখো তাহলে এটা তো রম্বিকের লাইন, তার মানে রম্বিক লিকুইড ভেপার, যেটা নর্মাল প্রথমে যখন এঁকেছিলাম, পরে তো মনোক্লিনিক আসলো, প্রথমে নর্মাল ভাবে যদি আঁকতে তাহলে রম্বিক দিয়ে শুরু হচ্ছে, তার মানে এটা হচ্ছে রম্বিক, রম্বিকের সাথে লিকুইড এর সাথে ভেপার এইটা। আচ্ছা সি পয়েন্টটা কি? সি পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে মনোক্লিনিকের সাথে লিকুইড আর ভেপার, এটা হচ্ছে সি পয়েন্ট। আচ্ছা আর ডি পয়েন্টটা কি? ডি পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি তোমার রম্বিক মনোক্লিনিক আর লিকুইড, রম্বিক মনোক্লিনিক আর লিকুইড সালফার, এইভাবে। ঠিক আছে, এই চারটে ট্রিপল পয়েন্ট, এবং এইগুলোর কন্ডিশনগুলো কি কি এটা মোটামুটি দেখা যায় যে এক্সপেরিমেন্টালি এই এ পয়েন্টের হচ্ছে দেখা যায় যে এগুলো সব এক্সপেরিমেন্টাল ডেটা, ঠিক আছে, জাস্ট ফর দ্য কমপ্লিটনেসের জন্য লিখে দিচ্ছি। এটা 95.5 ডিগ্রি সেন্টিগ্রেড আর হচ্ছে 0.01 অ্যাটমসফিয়ার, এইরকম হয় আর কি। এই সরি অ্যাটমসফিয়ার বলছি, এটা এগুলো সবই খুব কম রিজিয়ানে হয়, সরি মানে মনোক্লিনিক আছে মানেই খুব কম এতেই হবে আর কি। তো এটা হয় হচ্ছে গিয়ে টর, এইটা 0.01 টর এরকম হয়। তারপরে বি এরটা হয় হচ্ছে তোমার হচ্ছে বি এরটা 114 ডিগ্রি সেন্টিগ্রেড আর 0.03 টর এরকম। তারপরে সি এরটা হয় হচ্ছে 120 ডিগ্রি সেন্টিগ্রেড আর হচ্ছে 0.025 টর এইটা। আর ডি এরটা হয় হচ্ছে ফাইনালি 151 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটার ক্ষেত্রে এটা রম্বিক থেকে মনোক্লিনিক থেকে লিকুইড আর কি, এইটার ক্ষেত্রে প্রেশারটা যথেষ্ট বাড়াতে হয়, 1290 এটিএম অ্যাটমসফিয়ার, এরকম দেখা যায়। এগুলো সব এক্সপেরিমেন্টাল ডেটা, এগুলো মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট ফর দ্য কমপ্লিটনেসের জন্য এগুলো বলে দেওয়া হলো। কিন্তু যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে সালফারের ক্ষেত্রে এরকম একটা ফেজ ডায়াগ্রাম দেখা যায় এক্সপেরিমেন্টালি, যেখানে 6টা 2 ফেজ ইকুইলিব্রিয়াম লাইন পাওয়া যায় এবং চারটে 3 ফেজ ইকুইলিব্রিয়াম লাইন বা চারটে ট্রিপল পয়েন্ট পাওয়া যায়। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এইটুকুই বলার ছিল। ঠিক আছে, হয়ে গেল তাহলে। ঠিক আছে তো, কারোর কোনো অসুবিধা নেই? না ম্যাম। হুম। ট্রিপল পয়েন্টের মানগুলো কি তখন উল্লেখ করে দিতে হবে কত না অ্যাটমসফিয়ারে না হয়? না, ও কিছু করতে হবে না, ওসব কারোর মনে থাকে নাকি, ওটা আমিও দেখে দেখেই লিখছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা তাহলে এরপরে আমরা যেটা পড়বো, হ্যাঁ এরপরে যেটা আমরা পড়বো আজকে, যে আগের দিন যেটা পড়েছিলাম ক্ল্যাপেরান ইকুয়েশন আর ক্লসিয়াস ক্ল্যাপেরান ইকুয়েশন, ওগুলো নিয়ে একটু একটু আর কি টুকটাক বলবো, কারণ যাদের নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের যদি কখনো দেয়টায়, হ্যাঁ যাতে তোমরা সেগুলো করতে পারো, এইটা তাহলে দেখা যাক। ইন্টিগ্রেটেড ফর্ম অফ
হ্যাঁ, এটা দেখা যাক। আচ্ছা, তাহলে ক্ল্যাপেরন ইকুয়েশনে আমরা কি দেখেছি? প্রথমত ক্ল্যাপেরন ইকুয়েশনে আমরা কি বলেছিলাম যে এরকমভাবে দুটো ফেজ ইকুইলিব্রিয়েট করছে, একটা আলফা ফেজ একটা বিটা ফেজ ইকুইলিব্রিয়েট করছে, এবং তার জন্য হচ্ছে যেটা বলেছিলাম, যেটা বেসিক্যালি যেটাকে বলে ডিফারেন্সিয়াল ডিফারেন্সিয়াল ফর্ম অফ ক্ল্যাপেরন ইকুয়েশন যেটা ছিল, সেটা ছিল হচ্ছে ডিপি ডিটি ইকুয়ালস টু লিখেছিলাম ডেল্টা এইচ বার ট্রানজিশন বাই টি ইন্টু ডেল্টা ভি বার ট্রানজিশন, এটা এরকম এটা লিখেছিলাম। আচ্ছা, এইবার এইটাকে আরো কিছু করা যায়, কিছুই না, মানে এটাকে জাস্ট ইন্টিগ্রেটেড ফর্মে বার করা যায় বা আর একটু কিছু রিঅ্যারেঞ্জ করা যায়, সেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম করা যাবে। তো সেটা কি, যেমন যদি ধরো আমি যদি বলি যে ইফ ইউ কনসিডার সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম যদি দেখি, তাহলে কি হবে? তাহলে ডিপিডিটিটা কি হবে? ট্রানজিশনটা হয়ে যাবে ফিউশন। তাহলে ডেল্টা এইচ বার ফিউশন বাই টি ইন্টু ডেল্টা ভি বার ফিউশন, এটা হয়ে যাবে এখন। আচ্ছা, তাহলে এইখানে এবার এটাকে কি করছি দেখো, এই ডিপিটাকে আমরা লিখতে পারি ডেল্টা এইচ বার ফিউশন বাই টি ইন্টু ডেল্টা ভি বার ফিউশন ইন্টু ডিটি, এটা লিখতে পারি। আচ্ছা, আর এখান থেকে এটা কি করতে পারি, যে এবার এটাকে এইভাবে লিখতে পারি। এবার কি হলো, আচ্ছা ঠিক আছে, এটাকে আরেকটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি, মানে আরেকটু রিঅ্যারেঞ্জ কিছু না, এটাকে যদি একসাথে দুটো টি রিলেটেড পার্টটাকে যদি একসাথে লিখতাম, লিখে দিলেই ভালো, এইটা হলো। আচ্ছা, এবার কি করছি, বা দুদিকে ইন্টিগ্রেট করছি। কিভাবে ইন্টিগ্রেট করছি, যে প্রেশার ফ্রম P1 টু P2, আর এইদিকে ডেল্টা এইচ বার ফিউশন বাই ডেল্টা ভি বার ফিউশন ডিটি বাই টি, এইভাবে ইন্ডিকেট করছি, এবং তখন টেম্পারেচার T1 থেকে T2 এইভাবে ইন্ডিকেট করছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এই দিকে ইন্টিগ্রেট করছি, তাহলে এইখানে এখন কতটা হচ্ছে, আমি যে ডেল্টা এইচ বার ফিউশন ডেল্টা ভি বার ফিউশনকে ইন্টিগ্রেশনের বাইরের কি করে রাখলাম, তাহলে এখানে কি করে নিচ্ছি, যে অ্যাজিউম করে নিচ্ছি we have assumed that এই ডেল্টা এইচ বার ফিউশন and ডেল্টা ভি বার ফিউশন আর independent of temperature range T1 and T2, এইটা ঠিক আছে, এইটাই অ্যাজিউম করে নিচ্ছি। সেই জন্য T1 থেকে T2, মানে তার মানে বেসিক্যালি কি বলতো, বেসিক্যালি হচ্ছে যে T1 থেকে যে T2 টেম্পারেচারটা বাড়াচ্ছি, সেটা খুবই কম, ভীষণ কম চেঞ্জ করছি, খুব বেশি চেঞ্জ করা হচ্ছে না, সেই জন্যই এই অ্যাজাম্পশনটা নিতে পারছে, এবং ফাইনালি দেখা যাচ্ছে যে এরারটা খুবই কম, মানে এরার বার খুবই কম, মানে সেরকম, মানে ঠিকই আছে ব্যাপারটা, কারণ এই রেঞ্জগুলোই, মানে চেঞ্জিংগুলোই খুব কম করা হচ্ছে, সেই জন্য এগুলো মোরালেস কনস্ট্যান্ট ধরে নেওয়া যায় টেম্পারেচার বা প্রেশার রেঞ্জের মধ্যে আর কি, এইটা। তাহলে এইখান থেকে এটা ইন্টিগ্রেট করলে আমার কি আসবে, এটা আসবে এদিকে P2 মাইনাস P1 উইল বি ইকুয়ালস টু ডেল্টা এইচ বার ফিউশন বাই ডেল্টা ভি বার ফিউশন ইন্টু এটা আসবে হচ্ছে ln T2 বাই T1, এটা আসবে। এইটাই হচ্ছে ইন্টিগ্রেটেড ফর্ম অফ ক্ল্যাপেরন ইকুয়েশন, এইটা। এবার এটা থেকে তুমি নিউমেরিক্যাল প্রবলেম এটা দিয়ে করতে পারো, এটা বেসিক্যালি এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড ফর্ম অফ
ক্ল্যাপেরন ইকুয়েশন, মানে যখন প্রথম আমরা ক্ল্যাপেরন ইকুয়েশন পড়েছিলাম ওটা ডিফারেন্সিয়াল ফর্ম, আর সেটা থেকে আমি ইন্টিগ্রেটেড ফর্ম করলাম। এবার তোমার যদি এরকম কিছু দিয়ে দিচ্ছে, তোমার কোনো একটা ফিউশনের জন্য তোমার হচ্ছে এরকম কিছু ডেল্টা এইচ বার ভি বার দিয়ে দিয়েছে, বা হয়তো বাকি যে কোনো একটা মানে ইয়ে বা কোয়ান্টিটি বার করতে হবে, বাকি সব তোমাকে প্রোভাইড করে দিয়েছে, তুমি এই ইকুয়েশনটা লাগাতে পারো, এই করতে পারো, মানে কাজে লাগিয়ে করতে পারো, এইটাই হচ্ছে ব্যাপার। এবার এখানে এটাকে আরেকটুখানি ইয়ে করা যায়, যে যদি এরকম বলে দেয় যে যে এরকম যদি বলে দেয় যে তোমার হচ্ছে ব্যাপারটা হচ্ছে তোমার এনটিপিতে আছে, বা প্রেশারটা হচ্ছে মানে এনটিপিতে আছে বলবো না, মানে প্রেশারটা 1 অ্যাটমসফিয়ারে আছে, মানে প্রেশার যদি 1 অ্যাটমসফিয়ারে থাকে, তাহলে তোমার যদি মানে প্রথমে যখন ইনিশিয়াল প্রেশার সেটা বলছে 1 অ্যাটমসফিয়ারে আছে, তাহলে তখন তার করসপন্ডিং এই T2 T1 এগুলো তো ফিউশন টেম্পারেচার, তাই তো? তাহলে এই করসপন্ডিং যে T1 যেটা, সেটা কি হয়ে যাবে, টিএফ স্টার হয়ে যাবে, মানে বেসিক্যালি নর্মাল ফ্রিজিং পয়েন্ট বা নর্মাল ফিউশন পয়েন্ট এটা বলতে পারো, সেটা হয়ে যাবে। তাহলে এবং তারপরে বলছে যে যখন আমি 1 অ্যাটমসফিয়ারে আছে তখন আমার নর্মাল ফ্রিজিং পয়েন্ট ধরো এরকম, এবার আমি 1 অ্যাটমসফিয়ার থেকে প্রেশারটাকে চেঞ্জ করে এক্সটার্নাল প্রেশার কিছু একটা করলাম, তাহলে তখন আমার ফ্রিজিং পয়েন্ট কি হলো, বা আমার হচ্ছে এই পুরো জায়গাটা জুড়ে ডেল্টা এইচ বার ফিউশন কি হলো, বা ডেল্টা ভি বার ফিউশন কি হলো, এরকম যদি কেউ কিছু বলে তখন আমি কি করে করব। তাহলে তার জন্যই এই ইকুয়েশনটাকে আরো একটুখানি মডিফাই করা যায়, তো সেইটাই করছি আর কি, কি যে ওয়েন P1 equals to 1 atmosphere, then T1 হবে হচ্ছে, তখন T1টাকে নর্মাল ফ্রিজিং পয়েন্ট বলবো, সেটাকে ধরো আমি দেখাচ্ছি তোমার টিএফ স্টার এইভাবে। তাহলে দেন P2 equals to P and T2 equals to TF লিখলাম, মানে P2টাকে তখন P করে দিলাম আর T2টাকে TF লিখলাম, মানে যা খুশি লিখতে পারি। তাহলে আমার সেক্ষেত্রে আমার এটা কি দাঁড়াবে, তাহলে আমার ওই মানে P1টা 1 ATM, তার P2টা P, তার মানে P minus 1 will be equals to delta H bar fusion by delta V bar fusion into ln T2 by T1 ছিল, T2টা এখন TF বাই T1টা হচ্ছে TF স্টার, এটা হলো। আচ্ছা এবার এইটাকে একটুখানি সরি, এটাকে আর একটু রিঅ্যারেঞ্জ করে লেখা যায় যে ln 1 প্লাস এটাকে লেখা যায় ধরো TF, মানে এটাকে আমি কিভাবে লিখছি দেখুন, মানে এই এই ভেতরের ব্যাপারটাকে 1 প্লাস TF মাইনাস TF স্টার বাই TF স্টার, এইভাবে লিখলাম। দেখো এটা লেখাই যায়, তার মানে এটাকে যদি তুমি লসাগুটা করো তাহলে দেখবে আলটিমেটলি কি হচ্ছে, এটা টিএফ বাই টিএফ স্টারই থেকে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, এটা হলো। আচ্ছা, অর এটাকে আমি লিখতে পাচ্ছি ডেল্টা ভি বার পিউশন এলএন, এইটা হবে হচ্ছে 1 প্লাস এই টিএফ মাইনাস টিএফ স্টারটা মানে কি, মানে চেঞ্জ ইন ফ্রিজিং পয়েন্ট, মানে প্রেশারটা 1 অ্যাটমসফিয়ার থেকে পি পি প্রেশারে নিয়ে গেছি পি অ্যাটমসফিয়ারে, তার জন্য চেঞ্জ ইন ফ্রিজিং পয়েন্ট যেটা, সেইটা হচ্ছে টিএফ মাইনাস টিএফ স্টার, সেটাকে ডেল্টা টিএফ বললাম, ডেল্টা টিএফ বাই টিএফ স্টার, এটা বললাম, এটা লিখতে পারি। আচ্ছা এইবার এখানে কি, এবার দেখো এইখানে এবার ডেল্টা টিএফ যেটা, ডেল্টা টিএফ মানে হচ্ছে টিএফ মাইনাস টিএফ স্টার, এইটা যেটা, এই কোয়ান্টিটিটা এইটা কিন্তু ভেরি ভেরি লেস দ্যান টিএফ স্টার, কারণ সেটাই বলেছি যে আমি টিএফ স্টার থেকে টেম্পারেচার রেঞ্জটা যেটা করছি সেটা আমি প্রথমেই বলে নিলাম খুবই সামান্য করছি, মানে খুব বেশি কিছু যে করছি সেটা নয়, তার মানে এই চেঞ্জটা টিএফ স্টারের অ্যাকচুয়ালি অ্যাবসলিউট ভ্যালুর রেসপেক্টে কিন্তু খুবই কম। তার মানে আমি এখানে এটাকে কি করতে পারি, তার মানে আমি এইখানে বেসিক্যালি আমি যদি এই ln 1 প্লাস এক্স এইভাবে যদি আমি এতে যদি ভাঙি, তার মানে ln 1 প্লাস এক্স এইটার কি হয়, এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এইভাবে যায় তো, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে ডেল্টা টিএফ বাই, এবার ডেল্টা টিএফটা যদি টিএফ এর রেসপেক্টে খুবই ছোট হয়, তার মানে ডেল্টা টিএফ
বাই টিএফ, এইটা যেটা টিএফ স্টার আর কি, এইটা যেটা, দিস ইজ ভেরি ভেরি লেস দ্যান 1, ভীষণ ছোট হবে এটা। তার মানে ln 1 প্লাস ডেল্টা টিএফ বাই টিএফ স্টার যেটা, সেটা হবে হচ্ছে ডেল্টা টিএফ বাই টিএফ স্টার প্লাস ডেল্টা টিএফ বাই টিএফ স্টার স্কোয়ার ইন্টু 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এইভাবে যাবে, তাই তো? আচ্ছা, এবার যদি এই ডেল্টা টিএফ বাই টিএফ স্টারটা যদি একের থেকে অনেক ছোট হয়, এর স্কোয়ারগুলো আরও ছোট হবে, তার মানে এই জিনিসগুলো নেগলিজিবল। তার মানে আলটিমেটলি থেকে যাচ্ছে ডেল্টা টিএফ বাই টিএফ স্টার, শুধু এইটুকু পার্ট থেকে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার তার মানে এই জায়গাটা এইটা থেকে যাচ্ছে, তার মানে এই জায়গাটা কি হচ্ছে, যে এইটা হয়ে যাবে হচ্ছে ডেল্টা ভি বার ফিউশন ইন্টু এটা জাস্ট হয়ে যাবে ডেল্টা পিটিএফ বাই টিএফ স্টার, এটা হয়ে যাবে। তাহলে এইখান থেকে যদি ডেল্টা, এটা হলো একটা। আচ্ছা, এইটা এইভাবে হলো, আর একটা হতে পারে যেহেতু ডেল্টা টিএফটা খুবই ছোট টিএফ স্টারের রেসপেক্টে, তার মানে এটা খুবই ছোট একটা কিছু হবে, তার মানে ওটাকে ওই ডেল্টা টিএফ হিসাবেও লিখে দেওয়া যায়। মানে বেসিক্যালি এই ডেল্টা টিএফ বাই টিএফ স্টার এইটা যেহেতু খুবই ছোট, ইজ ভেরি ভেরি লেস দ্যান 1, তার মানে এইটাকে মোটামুটি ওই ডেল্টা টিএফ এর মতো করেও লিখে দেওয়া যায়, কারণ নিচের পার্টটা যেহেতু এর রেসপেক্টে অনেকটা বড়, তার মানে এটা আলটিমেটলি খুব ছোট কিছু হবে, মানে এটা লিখে দেওয়া যায়। তাহলে সেক্ষেত্রে এটাকে আমি লিখতে পারি, ওই পাতায় যদি লিখি, তাহলে সেক্ষেত্রে আমি এটাকে লিখতে পারি পি মাইনাস 1 ইকুয়ালস টু ডেল্টা এইচ বার ফিউশন বা ডেল্টা ভি বার ফিউশন ইন্টু ডেল্টা টিএফ, এইটা। তাহলে অর এখান থেকে, মানে এইটাকে জাস্ট এইরকম করে দিলাম, অর এখান থেকে চেঞ্জ ইন ফ্রিজিং পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট, ডেল্টা টিএফটা কি আসলো, সেটা এসে যাবে ডেল্টা ভি বার ফিউশন বাই ডেল্টা এইচ বার ফিউশন ইন্টু পি মাইনাস 1 অ্যাটমসফিয়ার, এটা। ঠিক আছে এইটা। তাহলে এবার এখানে যদি এরকম কোনো একটা অঙ্ক দেয়, যেখানে তোমার বলে দিয়েছে যে নর্মাল ফ্রিজিং পয়েন্ট টয়েন্ট বলে দিয়েছে, তারপরে বলছে যে প্রেশার এরকমভাবে চেঞ্জ করছি, তাহলে আমার ফ্রিজিং পয়েন্টের কি চেঞ্জ হবে, হ্যাঁ, বা কোথায় গিয়ে দাঁড়াবে, কি ব্যাপার। এবার ডেল্টা টিএফ মানে তুমি জানো টিএফ মাইনাস টিএফ স্টার, তাহলে সেখান থেকে টিএফ স্টারটা যদি বলে দেয়, সেখান থেকে টিএফ বার করতে পারবে, এই সমস্ত ব্যাপার আর কি। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার, এইরকম করা যায়। আচ্ছা, অন্যদিকে ওই আর একটা যেটা আছে, সেটা ক্লসিয়াস ক্ল্যাপেরন থেকে কিভাবে লেখা যায় সেটা জাস্ট একটু করে দিই, তাহলেই আর কিছু না। তাহলে ইন্টিগ্রেটেড ফর্ম অফ ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন, এইটা এইটা এটা যদি করি কি হবে, তাহলে এইটার ক্ষেত্রে কেমন ছিল, এইটার ক্ষেত্রে ব্যাপারটা তোমার ছিল হচ্ছে, ধরো মানে কেমন ছিল, যে কনডেন্স ফেজের সাথে ভেপার, মানে ধরো সলিড ভেপার বা লিকুইড ভেপার, এইগুলোর ক্ষেত্রে বলেছিলাম যে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনটা বেশি আর কি অ্যাপ্লিকেবল হবে, কারণ ভেপার ফেজটা সেই অ্যাজিউম করে নিয়েছিলাম না যে ভেপার ফেজটা আইডিয়ালি বিহেভ করছে অ্যান্ড অল, এই ব্যাপারটা। তাহলে তার ডিফারেন্সিয়াল ফর্মটা কি ছিল, এটা কি ছিল, যে ডি এল এন পি বাই ডিটি ইকুয়ালস টু ছিল ডেল্টা এইচ বার ট্রানজিশন বাই আরটি স্কোয়ার, এরকম ছিল। আচ্ছা, এবার আমি এটাকে কি করবো, ইন্টিগ্রেট করব, তাহলে তার জন্য ডিটিটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে ডি এল এন পি ইকুয়ালস টু ডেল্টা এইচ বার ট্রানজিশন বাই আরটি স্কোয়ার ডিটি, এইটা। আচ্ছা, দুদিকে ইন্টিগ্রেট করছি, ধরো এইখানে আমি বলছি
যে আমার হচ্ছে P1 থেকে আমি P2 তে নিয়ে যাচ্ছি, আর এইখানে আমি বলছি টেম্পারেচার T1 থেকে আমি T2 তে নিয়ে যাচ্ছি, এটা নিয়ে যাচ্ছি। তাহলে আমি ওই পাতায় যাচ্ছি, এটা কি হবে, dln p এর ইন্টিগ্রেশন হবে ln P2/P1 হয়ে যাবে, এটা ইকুয়ালস টু ওই ডেল্টা এইচ বার ট্রানজিশন বাই আর, এটাকে বাইরে রেখে দিলাম। কেন বাইরে রেখে দিলাম, ওই একই রকম এটাকে অ্যাজিউম করে নিচ্ছি যে ডেল্টা এইচ বার ট্রানজিশনটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য টেম্পারেচার রেঞ্জ ওই T1 থেকে T2, সেই জন্য। তাহলে সেটা যদি করি তাহলে এখানে dt/t স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হবে, -1/t, -1/t এর যদি আমি লিমিটটা বসাই তাহলে এটা আলটিমেটলি দাঁড়াবে 1/T1 - 1/T2, এটা হবে। তাহলে এটাই হচ্ছে ইন্টিগ্রেটেড ফর্ম অফ ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন, এইটা। তাহলে দিস ইজ দ্য ইন্টিগ্রেটেড ফর্ম অফ ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন, এইটা। আচ্ছা, এবার এইখানেও যদি বলি যে ওয়েন P1টা ধরো 1 অ্যাটমসফিয়ার, তাহলে সেক্ষেত্রে T1টা, দেন T1টা কি হবে, এটা সলিড ভেপার বা লিকুইড ভেপার, ধরো আমি লিকুইড ভেপারই বলছি। T1টা বেসিক্যালি বয়েলিং পয়েন্ট, কিন্তু নর্মাল বয়েলিং পয়েন্ট, টিবি স্টার, এইটা মানে হচ্ছে নর্মাল বয়েলিং পয়েন্ট, এইটা। আর তখন P2টাকে যদি বলি P, দেন T2টা লেটস সে T বা TB, ধরো TB ধরে নাও, TB এটা যদি হয়, তাহলে আমার হচ্ছে ওই মানে এটা আমি হচ্ছে গিয়ে তোমার বলতে চাইছি লিকুইড ভেপারের জন্য, ঠিক আছে, এইটা। তাহলে আমার ওপরের এই ইকুয়েশনটা কি দাঁড়ালো, যে দেন দ্য ইন্টিগ্রেটেড form of Clausius-Clapeyron equation reduces to যে ln P2টা হয়ে যাচ্ছে P/1 অ্যাটমসফিয়ার, বেসিক্যালি ln P থেকে যাবে, ইকুয়ালস টু এইটা তখন ট্রানজিশন মানে হয়ে গেল বেসিক্যালি ভেপোরাইজেশন, ডেল্টা এইচ বার ভেপোরাইজেশন বাই আর ইন্টু 1 বাই আমার হচ্ছে এইটা হয়ে গেল টিবি স্টার -1/টিবি, এটা। আচ্ছা, এইটাকে আমি একটু ভালো করে লিখতে পারি, ডেল্টা এইচ বার ভেপোরাইজেশন বাই আর ইন্টু এইটা হয়ে যাচ্ছে টিবি ইন্টু টিবি স্টার, নিচে লসাগু যদি করি তাহলে বেসিক্যালি টিবি স্টার এ হয়ে যাচ্ছে, তোমার হয়ে যাচ্ছে, তোমার থেকে যাচ্ছে টিবি মাইনাস টিবি স্টার, এরকম একটা ব্যাপার হলো ওপরে, এইটা হলো। আচ্ছা, এইটাকে আমি আরো ভালো করে লিখতে পারি, কি হবে, এই ওপরেরটাকে জাস্ট আমি ডেল্টা টিবি লিখে দিতে পারি, চেঞ্জ ইন বয়েলিং পয়েন্ট তো বেসিক্যালি, তার মানে ডেল্টা টিবি ওপরেরটাকে এবার লিখে দেবো। তাহলে এইটা ইকুয়ালস টু হয়ে গেল অর ln P/1 অ্যাটমসফিয়ার। দেখো এটাকে 1 অ্যাটমসফিয়ার কেন লিখে চলেছি বলো তো, নিচে তো 1 থাকা না থাকা তো ঠিকই সমান, তো মানে বেসিক্যালি না লিখে মানে 1 না লিখলেও সেটা 1ই আছে, এটা তো জানি আমরা, কিন্তু কেন লিখে চলেছি, কারণ এইটা রিমাইন্ড করার জন্য এই ওপরের যে প্রেশারটা সেটাকে অ্যাটমসফিয়ারেই হতে হবে, যদি এটা তার মানে নিউমেরিক্যাল প্রবলেমে যদি এটা অ্যাটমসফিয়ারে না থাকে, এই ইকুয়েশনটা করার জন্য তোমাকে অ্যাটমসফিয়ারে করে নিতে হবে, কারণ টিবি যদি তোমার নর্মাল বয়েলিং পয়েন্ট দেওয়া থাকে তার মানে ওটা করসপন্ডিং যে প্রেশার সেটা 1 অ্যাটমসফিয়ারেই আছে, এইটাকে মনে করিয়ে দেওয়ার জন্যই কিন্তু বারবার এটা লিখে চলেছি, ঠিক আছে। তাহলে এটা কি হবে, যে ডেল্টা এইচ বার ভেপোরাইজেশন বাই আর ইন্টু ডেল্টা টিবি বাই টিবি ইন্টু টিবি স্টার, এইটা হয়ে যাবে। আচ্ছা, এবার এখানেও সেই এটাকেও জাস্ট এইভাবে লেখা যায়, যে তোমার হচ্ছে ডেল্টা এইচ বার ভেপোরাইজেশন বাই আর ইন্টু ডেল্টা টিবি বাই এইটাকে আমি লিখে দিচ্ছি টিবি স্টার স্কোয়ার। কেন, তার কারণ হচ্ছে অ্যাজ ওই টিবি আর টিবি স্টারের মধ্যে যেহেতু ডিফারেন্সটা ভীষণই কম, সেজন্য তুমি এটাকে মোটামুটি লিখতে পারো যে টিবি ইকুয়ালস টু টিবি স্টার, এইটা। তার মানে এখান থেকে কি হয়ে যাবে, তার মানে টিবি স্টার ইন্টু টিবি
সেইটা মানে হচ্ছে টিবি স্টার তার স্কোয়ার, এটা লিখতে পারো। কারণ যেহেতু ওদের প্রায় দুটো একই, মানে চেঞ্জ অফ টেম্পারেচার যেটা, সেটা খুবই কম এইটা, তাহলে এটা লিখে দিতে পারো। তাহলে এইখান থেকে এখন আমার ফাইনাল ইকুয়েশনটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে মানে এটাই আর কি, যে ln p/1 atmosphere equals to delta H vapor by R into delta TB by TB star square। এটা এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফর্ম অফ ইন্টিগ্রেটেড ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমি তোমাদেরকে দুটো অঙ্ক দিই, বাড়িতে করবে, করে আমাকে দেখাবে। হ্যাঁ, দুটো অঙ্ক দেবো যেগুলো আমি করে দেবো না। ঠিক আছে? কি যেমন কি, যে ধরো তোমাদের যদি, এটা হচ্ছে প্রবলেম 1, যে বলছে the vapor pressure of fluorine is 59.1 mmHg and 290.7 mmHg at temperature 313.75 Kelvin and 353.15 Kelvin respectively. Calculate molar latent heat of vaporization of এটা ফ্লুরিনের আবার এরকম কবে থেকে হলো? এটা মানে ফ্লুরিন হবে না, ভুল লিখে, এটা টলুইন হবে, মানে যদিও এটা ম্যাটার করছে না, বাট তাও ভুল দেওয়া উচিত না। এইটা ঠিক আছে, এইটা একটা করবে। আর একটা হচ্ছে 2 নম্বর, আর একটা দিচ্ছি। হ্যাঁ, এইটা জাস্ট হচ্ছে ওই তোমার হচ্ছে ওই মানে এই উপরেরটা যেটা, এটা জাস্ট হচ্ছে তোমার ওই ইয়ে আর কি, তোমার ক্লসিয়াস-ক্ল্যাপেরনের ইন্টিগ্রেটেড ফর্মটা ইউজ করে এটা করা যাবে, এটা অত কিছু না, মানে ডিরেক্ট যে ইন্টিগ্রেটেড ফর্ম সেইটা ইউজ করেই এটা করা যাবে। আর 2 নম্বর হচ্ছে আর একটা দিচ্ছি, যে স্পেসিফিক ভলিউম of liquid water and ice are 1.001 and 1.0906 গ্রাম পার সেমি, মানে সরি, এটা হবে হচ্ছে ভলিউম, স্পেসিফিক ভলিউম, তার মানে সেমি কিউব পার গ্রাম, সেমি কিউব পার গ্রাম respectively at the triple point of water. এটা if the pressure at the, ওই পাতায় যাচ্ছি, at the triple point of water is
4.58 torr and latent heat of fusion of ice is 80 calorie per gram, then calculate the triple point of water. এটা ঠিক আছে, এই দুটো তোমরা বাড়িতে করবে, এই দুটো প্রবলেম করে আমাকে দেখাবে, দেখবো কি আসে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে হয়ে গেল এই ক্লসিয়াস ক্ল্যাপেরন, এই রিলেটেড সব জিনিস হয়ে গেল। আর একটা জিনিস যেটা আছে, যেটা একটুখানি জাস্ট বুঝে নেওয়াটা দরকার, মানে হয়তো জানো তোমরা, বাট জাস্ট একটু কমপ্লিটনেসের জন্য রিলেট করে দেওয়াটা দরকার। সেটা হচ্ছে মানে এই ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন আমরা বিভিন্নভাবে ডিরাইভ করতে পারি। একটা তো এই তো ফেজের জন্য তো করলাম, আর একটা হচ্ছে যেটা অলরেডি আগে পড়ে এসেছি, সেই ইকুয়েশন থেকেও যদি একটু এগোতাম, একটু এদিক ওদিক করতাম, তাহলেই খুব ইজিলি ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনটা পেয়ে যেতাম। মানে এটা এমন কিছু মানে বিশাল আলাদা করে কিছু সায়েন্স, মানে কিছু সায়েন্স হয়ে যায়নি ক্লসিয়াস ক্ল্যাপেরনে। তো সেটা কি? সেটা হচ্ছে ভ্যান্ট অফ ইকুয়েশন। ভ্যান্ট অফ ইকুয়েশন আমরা পড়েছিলাম আগে। ভ্যান্ট অফ ইকুয়েশন থেকে এই ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন, এইটা আমরা আসতে পারি, বা ভাইস ভার্সা। একবার যদি ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনে চলে আসি, সেখান থেকেও ভ্যান ডপ ইকুয়েশনে যেতে পারি। তো আমি এইটা করে দিচ্ছি, তোমরা উল্টোটা করবে। ঠিক আছে, এটা কি হয়েছে, কি ব্যাপার, যে না আমরা কি জানি, আমরা জানি ভ্যান ডপ ইকুয়েশন কেমন, ভ্যান ডপ ইকুয়েশন বা ভ্যান ডপ রিয়াকশন আইসোথাম যেটা, সেটা কেমন দেখতে। ভ্যান ডপ ইকুয়েশন অর ভ্যান ডপ রিয়াকশন আইসোথাম সেটা কেমন দেখতে, সেটা হচ্ছে ডিএলএন কেপি বাই ডিটি ইকুয়ালস টু ডেল্টা এইচ বার বাই আরটি স্কোয়ার। ঠিক আছে, মানে এখানে আমি কি করছি বলো তো, এখানে মোলেই লিখছি, মানে ডেল্টা এইচ বাই এইচ বার আরটি স্কোয়ারই লেখা উচিত, কারণ আরটা যেহেতু পার মোল আছে, আমাকে আলটিমেটলি তো এটা কাটতে হবে না, পার মোল কেটে যেতে হবে, তো সেই জন্য এটাকে ডেল্টা এইচ বারেই লিখছি আর কি। ঠিক আছে, এটা হয়, এটা আমরা জানি যে ভ্যান ডপ ইকুয়েশনটা এরকম দেখতে হয়। আচ্ছা, এবার যে কোনো একটা কনডেন্স ফেজের রিয়াকশন ইকুইলিব্রিয়াম যদি কনসিডার করো, তার মানে সেটা মানে কোনো একটা পিওর সাবস্টেন্সের জন্য, যে কনসিডার কোন একটা কনডেন্সড ফেজ, সেটা সলিড হতে পারে, লিকুইড হতে পারে, কনডেন্সড ফেজ সেটা তার ভেপার ফেজের সাথে ইকুইলিব্রিয়েট করছে ফর এ পিওর সাবস্টেন্স। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে আমার এর যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা, সেটাকে আমি কি লিখব, এরকম একটা রিয়াকশনের জন্য আমরা কি লিখি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্যাপিটাল কে দিয়ে লিখি নর্মালি, আর কে এ বলছি ইন টার্মস অফ অ্যাক্টিভিটি লিখছি, কারণ সেটা দিয়ে লেখা শিখেছিলাম। তারপরে তো বিভিন্ন কেস টু কেস ভ্যারি করে বিভিন্নভাবে লিখতে পারি। তাহলে এমনি নর্মালি যদি এইভাবে লিখি, তাহলে এটা কি হয়, আমরা জানি এটা হয় হচ্ছে অ্যাক্টিভিটি অফ প্রোডাক্ট, মানে এখানে হবে অ্যাক্টিভিটি অফ ভেপার বাই অ্যাক্টিভিটি অফ কনডেন্স ফেজ, এটা হবে। আচ্ছা, এইটা মানে কি, এইটা মানে বেসিক্যালি অ্যাক্টিভিটি অফ ভেপার হবে, কারণ কি, কারণ আমরা জানি কোনো একটা পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে, মানে এটা আর কি জাস্ট ইকুয়াল টুই দেওয়া যায়, কারণ আমরা এটা জানি যে স্ট্যান্ডার্ড স্টেটে বা কোনো একটা পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে আমার হচ্ছে ওই এ অফ সলিড, অ্যাক্টিভিটি অফ পিওর সলিড বা অ্যাক্টিভিটি অফ পিওর লিকুইড, এইগুলো হচ্ছে 1 হয়। অ্যাক্টিভিটি অফ পিওর সলিড বা অ্যাক্টিভিটি অফ পিওর লিকুইড 1 হয় ফর পিওর
ফর পিওর সাবস্টেন্স, এটা আমরা জানি, এটাকে মানে এটা স্ট্যান্ডার্ড স্টেটে আমরা এটাই ধরে নিই। তাহলে কে এটা হয়ে গেল অ্যাক্টিভিটি অফ ভেপার এইটা। তাহলে যদি কে এটা যদি এরকম হয়, তাহলে এইটা থেকে আমরা এবার কে পি লিখতে পারি কি, পার্শিয়াল মানে বেসিক্যালি প্রেশার অফ ভেপার ফেজ, এইভাবে লিখতে পারি। আচ্ছা, এবার এইখানে একটা ব্যাপার আছে কি বলতো, এই যে মানে এইখানে যে এই অ্যাক্টিভিটি যেটা, সেটাকে শুধু প্রেশার লিখলে হবে না, কারণ অ্যাক্টিভিটি তো একটা ইউনিটলেস কোয়ান্টিটি। তো ওইটাকে যেটা করতে হয়, যে পিটাকে না একটা P0 দিয়ে ভাগ করে দিতে হয়, যেখানে এই P0টা হচ্ছে তোমার হচ্ছে ওয়ান, সবসময় তোমার থাকবে হচ্ছে 1 বার। এটা কি, এটা হচ্ছে প্রেশার অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট, এটা ধরে নেওয়া হয়। P0টা সবসময় 1 বার হবে। তাতে কি হলো, তাতে কেপিটা ইউনিটলেস হয়ে গেল, যদি পিটা উপরের পিটা যদি বাড়ে থাকে, তাহলে কেপিটা ইউনিটলেস হয়ে গেল আর কি, সেটা লিখতে সুবিধা হয়। এইটা মানে অ্যাক্টিভিটিটা যেহেতু ইউনিটলেস হয়, তাহলে ইন টার্মস অফ প্রেশার আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে যদি এইটা লিখতে পারি, তাহলে এবার এইটাকে এই যে উপরের 1 নম্বর ইকুয়েশন, যেটা কিনা ভ্যান টপ ইকুয়েশন, এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন বলি, তাহলে 2 নম্বর ইকুয়েশনটাকে 1 নম্বর ইকুয়েশনটাকে 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও। তাহলে ফ্রম ইকুয়েশনস 1 and 2 আমরা কি পাই, যে কি পাবো, যেটা হয়ে যাবে DLN, এই যে এই কেপিটা হয়ে যাবে বেসিক্যালি আমার মানে P/P0 যদি বলি, P/P0/dt ইকুয়ালস টু ডেল্টা এইচ বাই RT স্কোয়ার। এইটাই হচ্ছে মানে বেসিক্যালি এখানে ভেপোরাইজেশন বলছি, এই মানে ভেপোরাইজেশন বা হচ্ছে গিয়ে মানে সাবলিমেশন হতে পারে, মানে যে কোনো কনডেন্স ফেজেস ট্রানজিশনের জন্য। তাহলে এখানে একটা ট্রানজিশন লিখে দিই, এইটা, এটাই তো ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন। মানে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন আমরা কি লিখেছিলাম, দেখো ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনে কি লিখেছিলাম, এইটা লিখেছিলাম, তাই তো, এটা হচ্ছিল আমাদের ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন। আচ্ছা, এবার এইখানে যে পিটা যেটা লিখেছিলাম না, ওই পিটাও কিন্তু বেসিক্যালি P/P0 করেই লেখা উচিত। মানে সবসময় এলএন এর সাথে যদি কোনো একটা কোয়ান্টিটি লিখি, সেটা সবসময় নিচে একটা স্ট্যান্ড মানে কিছু নিচে ওই সেম ইউনিটের মানে মানে একক অফ দ্যাট ইউনিট, এইটা ভাগ করে দিয়ে ওটাকে ইউনিটলেস করে দেওয়া উচিত, কারণ এলএন এর মধ্যে যাই থাকে না কেন, দ্যাট শুড বি ইউনিটলেস। বুঝেছো, মানে এখানে সবসময় একটা ওই P0টা আছে, যার ভ্যালু হচ্ছে 1 বার। ঠিক আছে, তো সেই জন্য ওইটাতে কোনো অসুবিধা নেই, সেই জন্য এটা অ্যাকচুয়ালি ওটা ওরকম ভাবেই লেখা উচিত ছিল। এটা হলো, আর এইখানে তো, আর এই যে আমার যে ভ্যান টপ রিয়াকশনের জন্য যে ডেল্টা এইচ বার যেটা লিখেছি, এই ডেল্টা এইচ বারটা কি, এটাও তো কোনো একটা মানে কোনো একটা কিছু একটা ট্রানজিশন হচ্ছে, তার জন্যই ডেল্টা এইচ বার। তার মানে ফাইনালি দেখো আমার ওখান থেকে আমি যেটা পেয়ে গেলাম, যে এই যে ডেল্টা এইচ বার ট্রানজিশন বা RT স্কোয়ার, তাহলে এটাই তো ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন, এটা হয়ে গেল। এবার তোমরা যদি উল্টোটা করো, যে ডিরাইভ ভ্যান টপ ইকুয়েশন ফ্রম ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন, তাহলে এইটা দিয়ে শুরু করবে, মানে বেসিক্যালি এখানে P/P0 এইটা দিয়ে শুরু করবে, তারপরে উল্টোভাবে যাবে। তাহলে এবার কনডেন্স ফেজের জন্য আমরা এটা বলতে পারি কেপি ইকুয়ালস টু লিখতে পারি P/P0, তার মানে P/P0 এর জায়গায় কেপি, উল্টোভাবে যাবে। ঠিক আছে, এটা তোমরা বাড়িতে করতে পারবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার এইটা পরের দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অর্ডার অফ ফেজ ট্রানজিশন, আবার আমরা একটা 1 ঘন্টার ক্লাস করব, তাহলে আমাদের সিলেবাস শেষ হবে। তাহলে নেক্সট ক্লাসে, তাহলে এইখানে এটা শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো, যে অর্ডার অফ ফেজ ট্রানজিশন, ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন, সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন, এই জিনিসগুলো আমরা পড়বো নেক্সট দিন। বলো আজকের ক্লাস থেকে কারোর কোনো অসুবিধা আছে কিনা বলো। আর এই দুটো অঙ্ক সবাই বাড়িতে করবে, দুটো প্রবলেম সবাই বাড়িতে করবে, যাদের প্রবলেম হবে তারা হচ্ছে মানে দেখাবে যে তারা চেষ্টা করেছো, তারপরে আমাকে বলবে।